ওকে, আমরা লাস্ট হচ্ছে ফিজিক্স ৪ আর ৫ নাম্বার চ্যাপ্টারের আ বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করছিলাম। আজকে হচ্ছে ফিজিক্সের ৬ নাম্বার চ্যাপ্টারটা, যেটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। এইটার বোর্ড কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব। আর হচ্ছে এইটার মেইনলি এটার যে টাইপের কোয়েশ্চেন গুলা বেশি আসে সেটা হচ্ছে একটা টাইপের হচ্ছে ওই তাপ প্রসারণ সহগগুলা, যে আলফা, বিটা, গামা সেই রিলেটেড ম্যাথ গুলা আসে। আর আ ওগুলার সাথেই নাম্বারে আ ছোট ম্যাথ হিসেবে ওই যে তাপমাত্রা স্কেলের পরিবর্তনগুলা, আই মিন সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, এরকম যে স্কেল পরিবর্তন সেগুলা থাকে কিছু, ওগুলা সহজ। আর এমনি কঠিন বলতে যেগুলা সেগুলা হচ্ছে ওই মিশ্রণের তাপমাত্রা নির্ণয়। কোন একটা মিশ্রণে আ একাধিক আ আই মিন ঠান্ডা পানি, গরম পানি এরকম মেশানো হবে বা এই জাতীয়। হ্যাঁ, বুশরা, তোর কোশ্চেনটা আবার কর তো ভাইয়া, বুঝি নাই। আচ্ছা দাঁড়া, আমি একটু আ আ চ্যাপ্টার 6 কেমিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের আ এই লাস্টের বেশি কঠিন যে ম্যাথগুলা সেগুলো হচ্ছে যে বলবে যে উত্তপ্ত বস্তুর সাথে বা গরম পানির সাথে বরফ মেশানো হইছে বা এরকম, সেটার মিশ্রণের তাপমাত্রা কত, শেষ তাপমাত্রা কত, অথবা বলবে যে মিশ্রণের সম্পূর্ণ বরফ গলে গেছে কিনা, এই জাতীয় কিছু ম্যাথ। তো আমি ওভাবে টাইপ ধরে, ধরে কয়েকটা করাই দিচ্ছি। আ খুব বেশি খুব বেশি পেঁচানো ম্যাথ এখানে আসে না যদি আমরা বেসিক গুলা বুঝে যাই। ওকে, তো ফার্স্টে ওরকম রাজশাহী বোর্ড ২০১৯, রাজশাহী বোর্ড ২০১৯ এটা দিয়ে শুরু করতেছি আমি। রাজশাহী বোর্ড। ওকে, এখানে বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা তামার গোলক। তার মানে একটা গোলক, এটা একটা গোলক তামার। সেটার আ তাপমাত্রা এখন আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ওয়ালাইকুম আসসালাম। তো এটাকে আমরা ধর T1 বলতে পারি, যে আদি তাপমাত্রাটা হচ্ছে তার 31 ডিগ্রি সেলসিয়াস। আর শেষ এটাকে বলছে, এটাকে আমরা যখন 100 ডিগ্রি এটাকে তাপ দিব আরকি। এটাকে তাপ দিলে এইটা তাপ দিয়ে এটার তাপমাত্রাটা যখন আমরা T2 ১১০ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি, তখন এটার আয়তনটা হয়ে গেছে, ধর আদি একটা আয়তন ছিল তার V1, এটা আমরা জানি না। V2 টা বলে দেওয়া আছে যে এটা শেষ আয়তনটা হয়ে গেছে ৩২ মিটার কিউব, 32 মিটার কিউব, মানে আয়তন বেড়ে গেছে। ওকে। উম এখন বলছে যে এই তামার আপেক্ষিক তাপটা বলে দেওয়া আছে যে S, এটা তামার গোলক ছিল। ওয়ালাইকুম আসসালাম। তামার আপেক্ষিক তাপ যেটা, সেটা বলে দেওয়া আছে S হচ্ছে আ ৪০০ জুল পার কেজি পার কেলভিন। আর এটার ভরও বলে দেওয়া আছে। অবশ্য ভর, আচ্ছা, ভর বলে দেওয়া আছে হচ্ছে ২৫০ গ্রাম। তো ভরের তো কোনো চেঞ্জ হবে না, ২ ক্ষেত্রে সেম থাকবে। ২৫০ গ্রাম মানে হচ্ছে ২৫০ × 10⁻³ কেজি। তো এখন বলছে আরেকটা বৃত্তাকার রিং বলে দিছে। একটা বৃত্তাকার রিংও এখানে দেওয়া আছে উদ্দীপকে। সেই বৃত্তাকার রিংটার ক্ষেত্রফল হচ্ছে, এটার ক্ষেত্রফল বলে দেওয়া, A বলে দেওয়া। এটা কিন্তু একটা রিং, হ্যাঁ? এই বৃত্তাকার রিংটার ক্ষেত্রফল হচ্ছে 11.34 মিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের উদ্দীপকের ডাটা। ওকে? একটা গোলক তামার, তার আদি তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সে তাপমাত্রা বাড়ায় এটা ১১০ ডিগ্রি করে ফেলা হইছে। আগে একটা আয়তন ছিল সেটা বলা নাই। বাড়ানোর পরে আয়তন যেটা হয়েছে সেটা বলা আছে। তামার আপেক্ষিক তাপ বলা আছে। ওই গোলকটার ভর বলে দেওয়া আছে। আর আরেকটা রিং এর ক্ষেত্রফল বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 11.34 মিটার স্কয়ার, এটা বলে দেওয়া। তো গ নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে যে আমি যখন এটার তাপমাত্রা চেঞ্জ করছি, তো গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ। গোলক কর্তৃক গৃহীত তাপ, মানে গ নাম্বার সহজ আরকি। গৃহীত তাপ সেটা কত সেটা বের করতে বলছে। তো আমরা নরমালি আ
গৃহীত তাপের ক্ষেত্রে, গৃহীত বা বর্জিত তাপের ক্ষেত্রে কিউ দিয়ে কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা এরকম সূত্র পড়ছিলাম। অবশ্য সেইটা আবার ওই এম এস ডেল থিটা সেটা যদি তাপমাত্রা পরিবর্তন হইতো, এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, আর যদি অবস্থার পরিবর্তন হইতো তখন ওই যে এম এল ইউজ করতাম, কখনো গলনের জন্য এম এল এফ আর বাষ্পীভবনের জন্য এল ভি এরকম ছিল, এম এল ভি। সেগুলা ডিফারেন্ট ছিল, এক এক পদার্থের জন্য এল এফ এল ভি এগুলা কিন্তু ডিফারেন্ট হবে। তো আমাদের এখানে যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে, জাস্ট নরমাল কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। সো আমরা এখানে জাস্ট সরাসরি মান বসাই দিব কিউ, এই এম এস আর এই যে ডেল টি তাপমাত্রার পরিবর্তন, এটা যদি এখানে বসাই দিই তাহলে আমাদের যে অ্যান্সার আসবে আমি সরাসরি লিখে দিচ্ছি 8000 জুল। এটা হচ্ছে গ নাম্বার, সহজ। আর একটা কথা, নরমালি টি দিয়ে টেম্পারেচারটাই ক্যাপিটাল টি দিয়ে নরমালি কেলভিন তাপমাত্রা বোঝায়। ওকে, তো অ্যাকচুয়ালি আমার এখানে 30 প্লাস 273 কেলভিন লেখাটা উচিত ছিল। আই মিন যদি আমরা সেলসিয়াস তাপমাত্রা দেখাই সেটা নরমালি আই মিন বা উপরের ক্লাসগুলাতে এভাবেই পাবি, স্মল টি দিয়ে অথবা থিটা দিয়ে দেখায় ওই যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু আমাদের এই নতুন বইটাতে এই ডিগ্রি সেলসিয়াসটাকেও টি ওয়ান টি টু দিয়ে দেখাইছে, যদিও সেটা ওই উচিত না আর কি। তো এখন দেখাইলেও প্রবলেম নাই এই ক্ষেত্রে, কি জন্য যে আমি এখানে 273 যোগ করলে দুইটার মধ্যেই 273 যোগ হবে। সো এই ডেলটি বের করার সময় যখন ওই যে বিয়োগ দিব সেম ব্যাপারই চলে আসবে। এজন্য আর এটাকে আহ, এভাবেই রাখা হয়েছে ক্যাপিটাল টি। এটা তো জাস্ট প্রকাশ, তাতে কোনো প্রবলেম নাই। সো কেউ যদি এটাকে থিটা ওয়ান দিয়ে দেখায়, থিটা টু দিয়ে দেখায়, পরে ক্যালভিনে নিয়ে ক্যাপিটাল টি দিয়ে দেখায়, তাতে প্রবলেম নাই। তবে উচিত হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে ক্যালভিনটা দেখানো, কারণ আমরা যদি পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র লিখছি গ্যাসের ক্ষেত্রে, ওগুলা ক্ষেত্রে কিন্তু টিটা আবার ক্যালভিন তাপমাত্রা, ক্যাপিটাল টি দিয়ে নর্মালি ক্যালভিন তাপমাত্রাই মিন করা হয়, এই স্মল টি বা থিটা দিয়ে সেলসিয়াস তাপমাত্রাটা মিন করা হয়। যাই হোক, সেটা কোনো প্রবলেম না, কারণ যেহেতু আমরা ডিফারেন্স নিচ্ছি, সেলসিয়াসে নেই আর ক্যালভিনে নেই, ডিফারেন্স একই আসবে। আচ্ছা, এইবার ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে বলছে তাপশক্তি যদি অপচয় না হয় তাইলে উত্তপ্ত তামার গোলকটিকে উদ্দীপকের রিং এ প্রবেশ করানো যাবে কিনা। এই তাপ শক্তির অপচয় না হওয়া দিয়ে অ্যাকচুয়ালি এখানে শক্তি পুরাটাই ইউজ হয়েছে এরকম বোঝানো হয়েছে। তো ওটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, আমাদের খালি যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এই আমরা যখন একটা বস্তুতে তাপ দিচ্ছি তখন তার আয়তন প্রসারণ হচ্ছে। তো এখানে আয়তন প্রসারণ হয়ে যাওয়া মানে কি, ওর ব্যাসার্ধটা আগে একরকম ছিল, পরে তার ব্যাসার্ধটা আরেক রকম হয়ে গেছে। মানে ব্যাসার্ধটা এক অন কাইন্ড অফ দৈর্ঘ্যই আর কি, তো তার দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে তাপমাত্রার পরিবর্তনটা দিয়ে তাপমাত্রার পরিবর্তনে তার ওই ব্যাসার্ধর যে পরিবর্তনটা হয়েছে সেইটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো যে এই যে এই রিংটা আছে, এই রিং এরও একটা ব্যাসার্ধ আছে, সেটা আমরা বের করে নিব যে রিং এর ব্যাসার্ধ সেটা কত, সেটা এই ক্ষেত্রফল দিয়ে বের করে নিব, পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা দেখবো যে এই আর টুটা লাস্টে যে আর টু হয়েছে, মানে এটার ব্যাসটা বের করব, এটার ব্যাস রিং এর ব্যাসের চেয়ে বড় না ছোট হচ্ছে, সেটা বের করলেই হয়ে যাবে যে এটার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করাইতে পারবো কিনা। তো আমরা এই ক্ষেত্রে যেহেতু আহ, শেষ আয়তনটা জানি, ওকে, শেষ আয়তনটা এখানে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে গেছে যে লাস্টে তার ব্যাসটা কত হয়েছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাইলে আমরা এইখান থেকে জাস্ট নর্মাল জ্যামিতি করা লাগবে। ঘ নাম্বারটা হচ্ছে, ঘ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে এই গোলকটিকে, উত্তপ্ত গোলকটিকে, উত্তপ্ত গোলকটি রিং এ প্রবেশ করানো যাবে কিনা, রিং এ প্রবেশ করানো যাবে কিনা। এই কোশ্চেনটাকে আরেকটু পেঁচাইয়া দিতে পারতো, সেটা হচ্ছে আমাদেরকে ওই আয়তন প্রসারণ সহগ গামা অথবা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এগুলা যদি দিয়ে দিত, তাইলে আগে আমরা ওই যে তার ব্যাসার্ধের কতখানি পরিবর্তন হয়েছে সেইটা আগে বের করে নিতাম, আর সেক্ষেত্রে এই আদি ব্যাসার্ধটা আমাদের জানা থাকতো যে নতুন ব্যাসার্ধটা কত হয়ে গেছে। এটা বরং সহজ হয়ে গেছে আমাদের জন্য, যে আমরা আয়তন জানি, তো আয়তন থেকে আমরা ইজিলি গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র জানি যে ভি টু ইকুয়ালস টু 4/3 পাই আর টু কিউব। ওকে, শেষ আয়তন। ওকে, এই শেষ আয়তন থেকে আমি যদি ভি জানি
32 পাইয়ের মান জানি, আর এইখান থেকে হিসাব করলে R2 যেটা আসবে আমি সরাসরি লিখে দিচ্ছি, R2 এর মানটা আসবে হচ্ছে 1.9695 এরকম আর কি, 1.9695 মিটার, এটা আসবে R2। তাহলে আমি এটার ব্যাসটা বের করে নিই, যে শেষ ব্যাসটা কত হয়েছে D2, সেটা এটার দ্বিগুণ, এটাকে 2 গুণ করলে আসতেছে 3.939 মিটার। ওকে, ওটা ডাবল আর কি। এবার আমরা বের করি যে এই রিংটার ব্যাসটা কত। এই রিংটার হচ্ছে a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এটা D2 হচ্ছে ব্যাস, ব্যাস ইকুয়ালস টু 2r, মানে এটা হচ্ছে 2r2। ওকে, এটাকে দ্বিগুণ করছি 3.939। ডি দিয়ে ডায়ামিটার সেটা হচ্ছে ব্যাস, আর দিয়ে রেডিয়াস ব্যাসার্ধ। তো এইখান থেকে আমরা যেহেতু এটার ক্ষেত্রফল জানি, এখান থেকে আমরা আরটা বের করে নিতে পারবো। সো এর মান বসাইলে পাইয়ের মান দিয়ে ভাগ করে তারপরে রুট করলে যা সরাসরি মানগুলা বসাই দিলে আর ইকুয়ালস টু যেটা আসবে, আর ইকুয়ালস টু আসবে হচ্ছে 1.8999 মিটার। তোর অবশ্য দশমিকের পরে 2-3 ঘর নিতে পারিস, এখানে সূক্ষ্ম ক্যালকুলেশন তো একটু বেশি নিচ্ছি আর কি। তাহলে ডি ইকুয়ালস টু আসছে 3.799 মিটার। তাহলে লাস্টে দেখতেছি যে এই রিংটার যা ব্যাস সেটা হচ্ছে 3.799, আর এই গোলকটার যে ব্যাস প্রসারিত হওয়ার পরে সেটা হচ্ছে 3.939। বোঝাই যাচ্ছে যে এই রিং এর তুলনায় ওর ব্যাসটা বেশি। তাইলে বলবো যে যেহেতু গোলকের ব্যাস, উত্তপ্ত অবস্থায় গোলকের ব্যাস রিং এর ব্যাসের তুলনায় বেশি, সুতরাং রিংটিকে ওই ওই গোলকটিকে রিং এর ভিতরে প্রবেশ করানো যাবে না। এই কোশ্চেনটাকে এভাবে বলে দিতে পারে পরীক্ষায়, যে আমাকে আগে আর অন এর মানটা দেওয়া থাকলো, অথবা আগে ভিয়নটা বলে দেওয়া থাকলো। ধর আমাকে এবার ভিয়ন মানটা বলে দেওয়া আছে, ভি2 বলে দেওয়া নাই, ভি2 বলে দেওয়া নাই, ভিয়ন বলে দেওয়া ছিল, আর একই সাথে আমাদের হয়তো গামা বলে দেওয়া থাকতে পারে, গামা, অথবা আলফা বলে দেওয়া থাকতে পারে, গামা বা আলফা। তো আমরা ওই যে গামা বা আলফা সূত্র ছিল, গামা ইকুয়ালস টু ছিল এরকম যে ভি2 মাইনাস ভিয়ন ডিভাইডেড বাই ভিয়ন শেষ আয়তন মাইনাস আদি আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন, আর নিচে ছিল হচ্ছে টি2 মাইনাস টিওন। ওকে, এটা থেকে আমরা শেষ আয়তনটা বের করে নিতে পারতাম, তারপরে দেখতাম যে তার ব্যাসার্ধটা কত হয়েছে। অথবা এরকম করতে পারতো, ভি1 ভি2 দেয় নাই, বা গামা না দিয়ে আলফা দেওয়া আছে, তাহলে গামা ইকুয়ালস টু 3 আলফা লিখে সেটা বের করে নিতে পারতাম। অথবা আমাদের আলফা দেওয়া থাকলে তখন আর ভি না ইউজ করে আমরা আলফা সূত্রটা ইউজ করতাম, দৈর্ঘ্য পরিবর্তনের সূত্রটা ইউজ করতাম। আলফা ইকুয়ালস টু এই যে R2, মানে তখন ব্যাসার্ধের জিনিসটা লিখতাম আর কি, R2 মাইনাস R1। অবশ্য সমস্যা নাই, আমরা আলফাকে যেহেতু গামা ইকুয়ালস টু আবার 3 আলফা লেখা যায়, তো আমরা সেক্ষেত্রে আলফা থেকে গামাটা বের করে নিয়ে পরে এই সূত্র ইউজ করতে পারতাম, মানে সরাসরি ডাটাটা নাও দেওয়া থাকতে পারতো, আমাদের আগে বের করে নিতে হতে পারতো, কিন্তু জিনিস একই। ওকে, তো এইভাবে ম্যাথ আসতে পারে, এটা একটা। তো এরকম আরো একটা অঙ্ক আসছে বরিশাল বোর্ড 2019-এ, সেম টাইপেরই অঙ্ক, যে ওই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রায় গোলকটাকে একটা নির্দিষ্ট ব্যাস বলে দেওয়া আছে, যে ওই ব্যাসের রিং এর মধ্যে প্রবেশ করা যাবে কিনা, ওখানে আবার গামা দেওয়া আছে। তো আশা করি ওটা তোরা ট্রাই করলে পারবি। ওকে, আচ্ছা, তো আমাদের এবার পরেরটাই চলে যাচ্ছি আমরা। পরের টাইপে চলে যাচ্ছি। ওকে, এরকম আচ্ছা, ওইটা দেখাচ্ছি যেটা বললাম আর কি, বরিশাল বোর্ড 2019। এটাও কি, এটা রাজশাহী বোর্ড ছিল, হ্যাঁ, বরিশাল বোর্ড 2019।
এখানে যেটা বলে দেওয়া আছে, বলছে 400 গ্রাম ভরের একটা তামার পাত্র, সেটার মধ্যে আবার পানি রাখা আছে। তাইলে ধর এটা হচ্ছে তামার পাত্রটা, সেই তামার পাত্রের ভর এর মধ্যে পানি রাখা আছে। তাহলে পানির ভর mw দিলাম, সেটা বলে দেওয়া আছে, পানির ভরটা দেওয়া আছে 500 গ্রাম পানি, তার মানে 500 ইন্টু 10⁻³ কেজি। আর এই পাত্রের যে ভর, তামার পাত্র, তো এটাকে আমি mcu দিয়ে লিখলাম, মানে তামার পাত্রের ভর সেটা বলে দেওয়া আছে হচ্ছে 400 গ্রাম, 400 ইন্টু 10⁻³ কেজি। আর এর মধ্যে যে পানি, পানিটা তো বললাম, আর বলে দেওয়া আছে এর মধ্যে একটা গোলক ফেলে দেওয়া হয়েছে। অবশ্য গোলকটা কি উপাদান দিয়ে তৈরি সেটা বলা নাই, জাস্ট একটা গোলকের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সেইটার ভর হচ্ছে 500 গ্রাম, এটাও 500 গ্রাম। গোলকটার ভরও হচ্ছে 500 গ্রাম। তো এই গোলকের ভর, এটাকে আমি m দিয়ে দেখাচ্ছি, 500 ইন্টু 10⁻³ কেজি। আর এই গোলকটার ব্যাস বলে দেওয়া আছে, সেই গোলকটার ব্যাস হচ্ছে ডি দিয়ে দেখাইলাম, গোলকটার ব্যাস বলে দেওয়া আছে 100 মিলিমিটার, তার মানে 100 ইন্টু 10⁻³ মিটার। তো আর এক্সট্রা যে ইয়াগুলো দেওয়া আছে, ডাটাগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে এই গোলকের যে উপাদান তার দৈর্ঘ্য প্রসারণ সহগটা বলে দেওয়া আছে। গোলকের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, সেটা বলে দেওয়া আছে হচ্ছে 19 ইন্টু 10⁻⁵ পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ 4200, এটা আমরা জানি, সো লিখলাম না। তামারটা দেওয়া আছে 400, তামারটা হচ্ছে 400 জুল পার কেজি পার কেলভিন। ওকে, এই হচ্ছে মোটামুটি ডাটা। আচ্ছা, তাপমাত্রা বলে দেওয়া আছে, এইখানে পানির তাপমাত্রাটা ছিল, এখানে যে পানিটা ছিল সেই পানির তাপমাত্রা ছিল 90°C। আর এই গোলকটা যেটা ছেড়ে দেওয়া হয়েছে সেই গোলকটার তাপমাত্রা হচ্ছে 30°C, আর পানির তাপমাত্রাটা হচ্ছে 90°C। তো এই হচ্ছে অবস্থা। তো এখানে অ্যাকচুয়ালি তিনটা জিনিস, একটা হচ্ছে তামার পাত্র, একটা পানি, আরেকটা হচ্ছে সেই গোলক, ধাতব গোলক। তো এই ক্ষেত্রে আমাদের পানি আর তামার পাত্র দুইটার তাপমাত্রা সেম, কারণ দুইটা পরস্পরের টাচে আছে। আর ওইটার তাপমাত্রা হচ্ছে 30°C, ওটার ডিফারেন্ট। আর এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, আর ও হচ্ছে নিম্ন তাপমাত্রা। তো আমাকে গ নাম্বারে বলছে যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে। তার মানে এই সব ক্ষেত্রে আমরা যেটা করব, যতগুলা বস্তুই দিক, যদি আমাদের বুঝতে প্রবলেম হয়, যদি আমরা কখনো বুঝতে না পারি জিনিসটা, তাহলে আমরা কষ্ট করে একটু একটা ছোট্ট চিত্র এঁকে নিতে পারি। অবশ্য আশা করি পরীক্ষায় আর লাগবে না চিত্র আঁকা, বুঝে যাবি। সবসময় আমরা এখানে এরকম মিশ্রণ বললেই তিনটা লাইন আঁকবো। তো তিনটা লাইনের ফার্স্টেরটা হচ্ছে এটা ওই উত্তপ্ত বস্তুর জন্য হট, আর এটা হচ্ছে ওই নিম্ন উষ্ণতার বস্তুদের জন্য কোল্ড, আর এটা হচ্ছে মিক্সচারের জন্য। তো এই হটের মধ্যে এই লাইনটাতে যতগুলা বস্তু দিক যাদের উত্তপ্ত, তাদের তাপমাত্রাগুলো আমরা এখানে দেখাবো। আর যত উপরের দিকে যাচ্ছে তাপমাত্রা তত বাড়তেছে এরকম। আর কোল্ড যতগুলা বস্তুই দিক সেগুলো সব ওখানে রাখবো। ওকে, এবং সবার তাপমাত্রা একজনেরটা নামবে, আরেকজনেরটা উঠবে, উঠে এই মিক্সারে যে গ্রাফটা দেখাচ্ছি ওখানে যে কোনো একটা বিন্দুতে এসে মিলবে। তাহলে আমাদের যেহেতু মিশ্রণ তাপমাত্রা বের করতে বলছে, তো ফার্স্টে আমরা গ নাম্বার হচ্ছে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতে বলছে, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। এই অঙ্কগুলা যদি একটু বড় হয় ক্যালকুলেশনে, কিন্তু সহজ। ওকে, মানে কোনো জটিলতা নাই যদি বোঝা যায়। তাহলে আমরা ফার্স্টে ধরে নিব মিশ্রণের তাপমাত্রা থিটা বা টি, একটা কিছু ধরে নিলাম। তো সেটা যদি এটা হয় যে মিশ্রণের তাপমাত্রা টি, এটা ফার্স্টে আমরা ওই মিক্সচারে ওইখানে মার্ক করলাম। তাহলে এখন
আমি উত্তপ্ত বস্তু যে দুইটা আছে, দুইটা হচ্ছে, একটা হচ্ছে ইয়া কপার, আর একটা হচ্ছে ওই পানি। ওকে, দুইজনে একই তাপমাত্রায় আছে, 90তেই আছে। আমাদের কিন্তু এরকম হইতে পারতো উত্তপ্ত বস্তুগুলো একটা 90, একটা 70 এরকম হইতে পারতো। তো এখানে দুইটা সেম ইয়াতেই আছে, সেম তাপমাত্রায় আছে। তো এই ক্ষেত্রে আমাদের এই 90তে থাকা কপার, তামার পাত্র এবং পানি দুইটাই 80 পর্যন্ত নেমে আসবে। তাইলে একটা ধর আমি ইসের জন্য দেখাইলাম, এটা হচ্ছে তামার পাত্রের জন্য দেখাইলাম, সেটা হচ্ছে ধর Q1, Q1 তাপমাত্রা ছেড়ে দিয়ে এই পর্যন্ত নেমে আসবে। আর আরেকটা ধর ওই একই বিন্দুতে দেখাইলাম, এটা হচ্ছে Q2, সেটা হচ্ছে এই গরম পানি। ওকে, তারা এইখানেই নেমে আসবে। আর এরকম হইতে পারতো যদি একটা 90 আর একটা যদি ধর 100 বা 110 হইতো, তাহলে ওখান থেকে আরেকটা টান দিতাম। এরকম যতগুলা বস্তুই থাকুক, সবার আলটিমেট ডেস্টিনেশন যেগুলা সব উচ্চ তাপমাত্রার, তারা নিচে নেমে আসবে। আর এই দিক থেকে আহ, যেটা ঠান্ডা বস্তু সেটা ছিল হচ্ছে 30°C, তো নিচে কোথাও থাকবে। তো এখানে এই 30°C এটা ধর এখান থেকে সেই পর্যন্ত উঠে আসবে, এটা হচ্ছে Q3। এটা যদি আহ নিম্ন তাপমাত্রার বস্তুটা যদি 30°C না থেকে এটা যদি বরফ হইতো, তাহলে বরফ হইলে আবার আমরা ওই যে বরফ যে আবার গলতে হবে, অবস্থার পরিবর্তন হবে, তখন গ্রাফটা এইখানে ওরকম হইতো যে ফার্স্টে আমরা এইখানে -5 বা ইয়ার থেকে শুরু করতাম, যে -10 বরফের যেটা আছে, তারপরে ওখান থেকে ফার্স্টে 0 পর্যন্ত নিয়ে আসতাম, এখানে একটা 0 মার্কিং দেখাইতাম, তারপরে উপরে উঠতাম, ওই যে আমরা আহ, তাপ প্রদান লেখচিত্র যেভাবে আঁকছি। কিন্তু এখানে সরাসরি 30 থেকে এই পর্যন্ত টি পর্যন্ত আসবে। ওকে, তো এই তিনটা তাপমাত্রা, তার মানে এটা হচ্ছে ছেড়ে দেওয়া বর্জিত তাপ, এটা হচ্ছে গৃহীত তাপ, এই দুইটার যোগফল এটা সমান হবে। তো লিখে ফেলি, টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। আমি এখানে একটু লিখতেছি। তাহলে Q1 সেটা হচ্ছে ইসের ক্ষেত্রে, আই মিন যদি আমি Q1টা ধরি হচ্ছে তামার পাত্রের জন্য, তাহলে তামার পাত্রের জন্য ছেড়ে দেওয়া তাপ সেটা যদি বের করতে চাই, তাহলে ms ডেল থিটা, তাহলে m কত, m হবে হচ্ছে এই কপারের ভর, s হবে সেই কপারের আপেক্ষিক তাপ, সিইউ দিয়ে কপার বুঝাচ্ছি, তামা, আর ডেল থিটাটা হবে 90 মাইনাস টি, 90 মাইনাস টি। ওকে, এত জুল। এখানে আমরা মানগুলা বসাবো, আমি এখন বসাচ্ছি না। Q2, Q2-র জন্য কি অবস্থা হবে? Q2-র জন্য আসবে হচ্ছে ধরলাম ওই পানির জন্য, তাহলে পানির জন্য পানির ভর mw বসাই দিব এখানে। পানির আপেক্ষিক তাপ 4200 কোশ্চেনে দেওয়া থাকলেও আমরা জানি, না দেওয়া থাকলেও জানি, সো এটা মুখস্থ রাখতে হবে। তামারটাও মুখস্থ রাখিস, মাঝে মাঝে দেওয়া থাকে না। এটাও 90 থেকে টি পর্যন্ত নেমে আসছে। ওকে, আর হচ্ছে Q3, Q3 সেটা হচ্ছে 30 থেকে টি পর্যন্ত উঠছে। এইবার এটা হচ্ছে ওই বস্তু m, s বস্তুর আপেক্ষিক তাপ বলে দেওয়া আছে। বস্তুর আপেক্ষিক তাপটা আমি লিখি নাই না, আচ্ছা বস্তুর আপেক্ষিক তাপ বলে দেওয়া আছে s, সেটা হচ্ছে 200 জুল পার কেজি পার কেলভিন ms। আর এইবার এই ডেল টি, যেটা ডেল টিটা, টি কিন্তু বড়, আগের বার এখানে 90 বড় ছিল দেখে 90 মাইনাস টি, 90 মাইনাস টি এরকম আসছে, এখানে কিন্তু টি বড়, তার মানে টি মাইনাস 30 লিখবো, ms টি মাইনাস 30। তো এখন আমরা জানি গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, তাইলে সেটা লিখবো যে ওই ইয়া ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে Q1 Q2 ইকুয়ালস টু Q1 প্লাস Q2 ইকুয়ালস টু Q3। আমরা এটা বসাই দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে টি এর মানটা আমরা যেটা পাবো, আমি লাস্টে সরাসরি লিখে দিচ্ছি, টি এর মানটা আসবে 87.46°C, 87.46°C। ওকে, এটা হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা। যদি বরফ থাকতো, তাহলে কখনো কোশ্চেনটা এরকম হবে। সবার কি এইটুকে কোনো ঝামেলা আছে? কারো কি এইটুকে কোনো প্রবলেম আছে? বুঝরা বুঝছিস?
আচ্ছা, আবার বলতেছি। যদি ধর এইখানে একাধিক বস্তু থাকে, যতগুলা বস্তুই থাকে, আমাদের সবসময় যে জিনিসটা মেনটেন করা লাগবে সেটা হচ্ছে যে উচ্চ তাপমাত্রার বস্তুগুলা তাপ ছাড়বে আর নিম্ন তাপমাত্রার বস্তুগুলা তাপ গ্রহণ করবে, এরকম ব্যাপার ছিল। এবং মিশ্রণের তাপমাত্রা বলতে তারা সবসময় একটা মাঝামাঝি তাপমাত্রায় চলে আসবে, এরকম একটা অবস্থা। তবে যদি ওই যে উদ্দীপকের ডাটা এরকম থাকে যে এরকম হইলো যে মিশ্রণে আসলে পুরা বরফটা গলে নাই, এই যে আমরা এখানে যে এমটা ইউজ করতেছি, এই এম মানে হচ্ছে ওই পুরা ভরটা কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ। কিন্তু ধর এরকম নেওয়া হইলো যে 5 কেজি ভরের বরফ, সেটা মিশানো হইলো ধর 1 কেজি পানির সাথে। ওকে, তো দেখা গেল যে ওই বরফটা গলার জন্য যে পরিমাণ তাপ ছাড়বে পানির ওই পরিমাণ পানি নাই বরফ পুরাটা গলার জন্য, বা তাপমাত্রার ডিফারেন্সটা ওরকম নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে বরফ কিছু রয়ে গেছে। কিন্তু আমরা তখনও কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে বা এই রুলে লিখতে গেলে তখন কিন্তু এম ওই বরফ পুরাটাই লিখবো, যে পুরা বরফটা গলছে এরকম। তো ওরকমও ম্যাথ আসবে, একটু পরে আমি দেখাচ্ছি। তো এইসব ক্ষেত্রে আমাদের যে যতগুলা উচ্চ তাপমাত্রার বস্তু বলুক, সবগুলাকে আমরা একটা সাইডে, সেটা হচ্ছে এই হট পোর্শনটাতে অ্যাড করতেছি। এটা এরকমও হইতে পারতো, ধর এখানে আরো একটা বস্তু দিয়ে দিতে পারতো, বলতো যে এখানে গরম পানির সাথে ধর আরো একটা কিছু মেশানো আছে বা আরো একটা বস্তু এখানে রাখা আছে, সেটার তাপমাত্রা 110 এরকম বলে দিতে পারতো। তো সেই ক্ষেত্রে আমরা আরো একটা লাইন আনতাম এখানে কিউ3 দিয়ে, ওটা তখন কিউ4 হয়ে যেত। ওখানে আরো একাধিক বস্তু অ্যাড করতে পারতাম, যে এখানে বরফও মিশানো হয়েছে। ধর যদি বলতো এটার মধ্যে বরফও মিশানো হয়েছে এবং বরফের তাপমাত্রাটা হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস এরকম বলতো, তাহলে আমরা শুরু করতাম এখানে ধর -2, এটা হচ্ছে -2, এখান থেকে বরফটা আসতো, মাঝখানে আরেকটা রাখতাম জিরোর জন্য, কারণ বরফ ফার্স্টে এই যে এই জিরো পর্যন্ত উঠবে, তারপরে গলবে, তারপরে এখানে আসবে। বরফ যদি থাকতো তখন গ্রাফটা এরকম হইতো বরফের জন্য। ওকে, এবং তখন এখানে তাপমাত্রা কিন্তু এইটা কিউ3, এখানে কিউ4 দিতাম, কিউ5 দিতাম, কিউ6 দিতাম, যতবার ব্রেক আসছে বরফ তখন 3 ধাপে তাপ ছেড়ে ওই পর্যন্ত উঠতো। বা যদি বলতো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, তাইলে এই যে এই তাপমাত্রাটা জিরো হইতো এবং ওই জিরোতে ফার্স্টে গলতো, তারপরে উপরে উঠতো। তখন এই যে এইখানে যতগুলা ব্রেক থাকবে ঠিক ততগুলা তাপ হিসাব করা লাগবে আমার। তো এই ক্ষেত্রে যেহেতু দুইটা বস্তুই বলে দেওয়া আছে এবং এই বস্তুটা সরাসরি এক ধাপে তাপমাত্রা চেঞ্জ করে এখান থেকে এখানে উঠে আসছে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আর প্রথম দুইটা বস্তুর ক্ষেত্রে বর্জিত তাপ সেটা বের করছি আমরা এমএস ডেল থিটা সূত্র দিয়ে। এবং ডেল থিটা নির্ণয় করার সময় গিয়ে বলছি বড়টা থেকে ছোটটা বাদ দিতে হচ্ছে। ওকে, ডেল থিটা সবসময় আমরা পজিটিভ আনবো। একইভাবে এইটারও সেম অবস্থা, 90 থেকে টিতে নেমে আসছে। আর এইটা হচ্ছে তাপ গ্রহণ করছে, সেটা হচ্ছে কিউ3, সে 30 থেকে টিতে উঠছে। এই ক্ষেত্রে আমি যেটা লিখছি টি কে আগে লিখছি, কারণ টি বড়। ওকে, ডেল থিটার মানটা সবসময় আমরা বা ডেল টি এর মানটা সবসময় পজিটিভ আনবো। তা আমরা জানি যে যতখানি তাপ ছাড়বে ঠিক ততখানি তাপ গৃহীত হবে, তাইলে তাপ ছেড়ে দেওয়া তাপের পরিমাণ কিউ1 আর কিউ2, আর গৃহীত তাপের পরিমাণ হচ্ছে কিউ3। এইটাকে লিখে এই মানগুলাকে ওখানে বসাই দিলে শুধু টি অজানা থাকবে, ক্যালকুলেশন করলে টি এর মানটা এটা বেরো। যদি এখানে বরফ থাকতো তাহলে টি এর মানটা কখনো কখনো এরকম হইতে পারে, যদি বরফ না গলে তাহলে টি এর মানটা নেগেটিভ আসবে। টি এর মানটা যদি জিরোর থেকে কম আসে মানে নেগেটিভ আসে, তখন আমরা এই ডিসিশন বলে দিতে পারবো যে মিশ্রণের পুরা বরফ গলে নাই। ওকে, তো মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা তখন কতখানি বরফ গলছে সেটা আবার বের করতে হবে। আমি আরেকটা অঙ্ক দেখাবো ওইটার জন্য। এটার ঘ নাম্বারটায় আসি। আচ্ছা, তার আগে আমরা আরেকবার একটু জয়েন দিই। আহ, কোনো আইডিয়া নাই, কোনো আইডিয়া নাই। ওকে, আচ্ছা এখন শোন, এটার যে ঘ নাম্বার কোশ্চেনটাই যেটা বলছে যে আহ, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রায়, এই যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটা কত, 87 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রায়, চূড়ান্ত তাপমাত্রায় মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রায় গোলকটি, এই যে যে গোলকটা আমি এখানে আনছিলাম, যে গোলকটার ব্যাস ছিল 100 × 10⁻³ মিটার, এই গোলকটি
100.5 মিলিমিটার ব্যাসের রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে কিনা, রিং এ প্রবেশ করানো যাবে কিনা সেই আগেরটার মতো কোশ্চেন। তবে এবার ওই যে সরাসরি শেষ আয়তন বলে দেওয়া না, একটু ক্রিটিক্যাল ভাবে আমাদের হিসাবটা করা লাগবে, তো খুব বেশি ঝামেলা হবে না। তো আমরা এখানে ওই টি ওই টি হচ্ছে আমাদের, এটা হচ্ছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রায় তার মানে এই গোলকটার যে আগের ব্যাস ছিল এখানে গিয়ে ওর আগের তাপমাত্রাটা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবং মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা যখন 87-তে যাবে ও একটু প্রসারিত হবে, ওর আয়তনটা প্রসারিত হবে। তো ওর আয়তনটা প্রসারিত হওয়ার কারণে ব্যাসটা কিছুটা বেড়ে যাবে। তো এইটাই আস্ক করা হয়েছে যে ওই ব্যাসটা বেড়ে যাওয়ার পরে তার ব্যাসটা কত হবে। এই 100, আগে তার 100 মিলিমিটার ছিল, যেটাকে আমি মিটারে নিয়ে লিখছি। তো পরবর্তীতে তাকে এরকম ব্যাসের কোনো রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে নাকি। সহজ কথায় আমার শেষ তার ব্যাসটা কত সেটা জানা লাগবে। তো আমরা এই শেষ ব্যাসটাকে আহ যেভাবে বের করতে পারবো সেটা হচ্ছে সরাসরি, আমরা যেহেতু বের করতে পারতেছি না ওই তাপমাত্রা ইউজ করে, আহ, আগেরটার মতো করে যে V2 শেষ আয়তনটা দেওয়া ছিল, তো আমরা একটু ক্যালকুলেশন করা লাগবে ঘ নাম্বারের জন্য। যেহেতু আমরা গামা জানি, আমাদের গামাটা জানা আছে, এখানে গামাটা ছিল হচ্ছে সরি আলফা, আলফা দেওয়া আছে। তো আলফা ইকুয়ালস টু, আবার আমি জানি যে 3 আলফা ইকুয়ালস টু গামা লেখা যায়। তো আমরা গামা সূত্র দিয়ে শুরু করি, যেহেতু আয়তন চেঞ্জ হয়েছে। আয়তনের চেঞ্জটার সূত্র ছিল V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1, আর নিচে হচ্ছে T2 মাইনাস T1। ওকে, এটা হচ্ছে সূত্র। তো এইবার এই যে এটাকে আমরা আদি ব্যাস হিসাবে D1 লিখে ফেলতে পারি, আর এটা শেষ ব্যাসটা বের করব, D2টা কত হয় সেটা বের করব। দেখবো এই D2টা এই 100.5 এর থেকে কম না বেশি, 100.5 মিলিমিটারের থেকে কম না বেশি। আচ্ছা, আমরা এটাকে চাইলে মিলিমিটারে রেখে দিতে পারি, আচ্ছা সমস্যা নেই। ওকে, তো এখন আমরা এইটাকে একটু ওই ব্যাসটা এখান থেকে বের করার চেষ্টা করি, D2টা এখানে আনার চেষ্টা করি। তো সেইটা যদি আনতে হয় আমরা একটু ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে আমরা এই গামা ইকুয়ালস টু আবার লেখা যায় 3 আলফা, গামা ইকুয়ালস টু 3 আলফা। আর এখানে V2 মাইনাস V1, সেটা আমরা যে সূত্র জানি যে 4/3 পাই আর, আর মানে হচ্ছে, আচ্ছা আমি একটু বড় জায়গা নিয়ে লিখি, এটাকে মুছে দিচ্ছি, এগুলা কিছুই এখন আমাদের দরকার নাই। গামার জায়গায় বসালাম 3 আলফা, আর V2 সেটা লিখতেছি 4/3 পাই আর কিউব। আর কে আবার ব্যাসার্ধকে লেখা যায় ব্যাস বাই 2, এই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। তার মানে এটা হচ্ছে আদি ব্যাসার্ধ, সরি শেষ ব্যাসার্ধ D2/2, মানে পাই R2 কিউব ছিল সেটাকে D2/2 লিখছি। আর এটা হচ্ছে আদি ব্যাসার্ধ যেটা R1 ছিল সেটাকে D1/2 লিখছি, আর ডিভাইডেড বাই 4/3 পাই D1/2 কিউব, এরকম। আর নিচে T2 মাইনাস T1, অবশ্য চাইলে ওটাকে আমরা এখন মান হিসেবে বসাই দিতে পারি। এই 110 T2 লাস্টে জানি কত আসছিল, ওই 87 আসছিল, আমরা যেটা মিশ্রণের তাপমাত্রা আগে বের করছিলাম। তো সেটা হচ্ছে আসবে প্রায়, আচ্ছা ওটার মান একটু পরেই বসাচ্ছি, লাস্টে বসাই দেব। এই T1টা কিন্তু মিশ্রণে, T2টা কিন্তু এই যে লাস্টে মিশ্রণের যে তাপমাত্রাটা আসছে এইটা না, কিন্তু এখানকার কোনো তাপমাত্রা না। T1টা হবে আদি তাপমাত্রা আর T2টা হবে মিশ্রণের তাপমাত্রা, গ নম্বরে যে অ্যান্সারটা আসছে। ওকে, তো আমরা এখানে একটু কাটাকাটি করব, কাটাকাটি করলে যেটা হয় এই 4/3 পাই চলে যাবে, 4/3 পাই, 4/3 পাই। আর প্রত্যেকটার থেকে ওই যে 1/2 কিউব, 1/2 কিউব যেটা আছে সেটাও চলে যাবে, শুধু থাকবে D2 কিউব, D1 কিউব, আর নিচে এই D1 কিউব, এরকম আসবে।
এরকম আসতেছে। তাহলে এবার আমরা হিসাবটাকে জাস্ট কাটাকাটি করছি, তো আমার বের করা লাগবে D2। তাহলে এভাবে লিখতে পারি D2 কিউব মাইনাস D1 কিউব ইকুয়ালস টু, এটার সাথে এটাকে আড়াআড়ি করে লিখতেছি 3 আলফা। আচ্ছা, এখানে নিচে ইয়া ছিল, নিচে D1 কিউব ছিল, 3 আলফা T2 মাইনাস T1 আড়াআড়ি করলাম। হ্যাঁ, এটা আবার ওখানে গুণ আকারে চলে যাবে, তার মানে পরের লাইনটা এরকম আসবে D2 কিউব মাইনাস D1 কিউব ইকুয়ালস টু, এই D1 কিউবটা ওইটার সাথে গুণ আকারে চলে যাবে, মানে 3 আলফা T2 মাইনাস T1 ইন্টু D1 কিউব এটা। আর লাস্টে আমি এবার D2 কিউব বের করব, তাহলে আমি এই পাশে চলে আসতেছি। D2 কিউব, ওই D1 কিউবটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এরকম হয়ে যাবে D1 কিউব প্লাস 3 আলফা T2 মাইনাস T1 D1 কিউব। আর লাস্টে আমাদের D2 বের করা লাগবে, মানে এটা রুট, কিউবিক রুট আর কি, এটার কিউবিক রুট। ওকে, তাহলে এখন আমরা সব মানই জানি। এই যে D1, এই D1 হচ্ছে 100 মাইনাস 10, এটাকে আমরা মিলিমিটারেও এখন রাখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমার অ্যান্সারটা মিলিমিটারই আসবে। ওকে, কারণ এখানে এই যে এটা মিলিমিটার, এটাও মিলিমিটারে, আর এটা তো তাপমাত্রার একক কেলভিন, যেটা এটা হচ্ছে কেলভিন, আর আলফার একক হচ্ছে পার কেলভিন, কেলভিন কেলভিন কাটা যাবে, মানে লাস্টে সব আমার মিলিমিটারই আনসার আসবে। সো আমরা চাইলে এখানে ওইটা মিটারে না নিয়েও লিখতে পারি। ওকে, তাহলে লাস্টে আমার এখানে যদি মানগুলো বসাই দিই, D1 এর জায়গায় 100 বসাই দিই, আর আলফার জায়গায় এই মানটা বসাই দিই, T2 মাইনাস T1 এর জায়গায় বসাবো, T2 বসাবো হচ্ছে যে মিশ্রণের তাপমাত্রা যেটা আসছে 87 পয়েন্ট কত যেন ছিল, 87.46 গ থেকে যেটা পাইছি, আর T1 বসাবো 30, সেটা বসাই দিলে এখানে D2 এর মানটা আসবে 101.802 মিলিমিটার, এটা আসবে। তো আমরা এবার ইয়া করব, এই দুইটা ম্যাচ করে দেখব। যেহেতু দেখতেছি রিং এর চেয়ে এই ব্যাসটা বড় আসছে, তার মানে এই ক্ষেত্রে এইটাকে ওই রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে না। সে আগেরটার মতোই, কিন্তু এই যে আলফা বিটা এবার গামা দিয়ে বলা আছে এরকম আর কি। আশা করি পারবি এটাও। কোনটা ভাইয়া? আচ্ছা, অ্যান্সারটা মানে 802 না 08, সেটা বলতেছিস? আচ্ছা, আমার মানে আমার এখানে যেটা লেখা আছে 802 লেখা আছে। এখন তোরা হিসাব করে দেখিস, আমি তো হিসাব করি নাই, যার যেটা আসে। ওকে, তো বেশিরভাগই এরকম, আর কিছু আছে হচ্ছে ওই ধর দুইবার আয়তন প্রসারণ সহক, বা ইয়া কি বলে ওই দৈর্ঘ্য প্রসারণ সহক, মানে আলফা বিটা এগুলার কিরকম চেঞ্জ হবে এরকম কিছু ম্যাথ আছে। ওগুলা সরাসরি সূত্র বসাই দিলেই পারা যাবে, ওগুলা আশা করি তোরা পারবি। আহ, অবশ্য মানে আর কি নতুন কোশ্চেনের মধ্যে ওগুলা থেকে ওরকম আসছে যেগুলো, এগুলা সহজ। ওকে, আমি এখন যেটা দেখাইতে যাচ্ছিলাম যে ওই যে মিশ্রণের সম্পূর্ণ বরফ গলে নাই এরকম যদি ম্যাথ দেয়, এবং কঠিন হইলে এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, এরকম একটা দেখাচ্ছি আমি যে মিশ্রণের সম্পূর্ণ বরফ গলছে কিনা, এরকম হচ্ছে কোশ্চেনটা। বোর্ডের না, এটা একটা স্কুলের আসা, এবং কঠিন হইলে এই টাইপেরই আসবে। তো একটা তামার খণ্ড বলে দেওয়া আছে, একটা তামার খণ্ড, এটা কপারের খণ্ড, এবং এটার ভরটা হচ্ছে
50 গ্রাম, এটার তাপমাত্রা হচ্ছে, আচ্ছা এটার তাপমাত্রাটাকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, তাইলে ব্যাপারটা হচ্ছে কোশ্চেনটা ওকে, এটাকে উত্তপ্ত করে 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়েছে। এটা উদ্দীপকে বলা আছে। আমাদের অ্যাকচুয়ালি ওই 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া, এটা গ নাম্বারের জন্য, যে তাপমাত্রার পরিবর্তন কিরকম হয়েছে ওইটাকে সেলসিয়াসে আহ, থেকে ফারেনহাইটে নিতে বলছে এরকম। সো আমাদের, আমি ঘ নাম্বারের জন্য, মানে যেটা মেনলি দেখাইতে যাচ্ছি সেটার জন্য, যে এটার তাপমাত্রাটা 20 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে এটার তাপমাত্রা এখন 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর এটাকে যেটা করা হয়েছে, এটাকে রাখা হয়েছে হচ্ছে এই খণ্ডটাকে এবার 2 কেজি বরফের একটা 2 কেজি বরফের সাথে টাচে আনা হয়েছে। তো ধর এটা হচ্ছে সেই বরফ খণ্ড, আইস, এইটার ভর দেওয়া আছে MI, এটা হচ্ছে 2 কেজি ভর। 2 কেজি বরফের সাথে টাচে আনা হয়েছে, এবং এই বরফটার তাপমাত্রা সেটা দেওয়া আছে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখন 100 ডিগ্রি সেলসিয়াসের একটা তামার খণ্ডকে 50 গ্রাম তামার খণ্ড, যেটার আমরা চাইলে এটাকে 50 × 10⁻³ কেজিতে নিতে পারি, সেটাকে আমরা আইসের সাথে টাচে আনছি। আইসটা হচ্ছে 2 কেজি, তার তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে তামার বরফের আপেক্ষিক তাপ বলে দেওয়া আছে। তামারটা 400 SCU, সেটা হচ্ছে 400 জুল পার কেজি পার কেলভিন। আর বরফের হচ্ছে এস আইস, সেটা হচ্ছে, আমরা তো জানি 2100 জুল পার কেজি পার কেলভিন। তো কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এই তামার খণ্ডটাকে আহ, বরফের সাথে আনার পরে বরফ গলতে শুরু করার সম্ভাবনা আছে, মানে সম্পূর্ণ বরফ গলবে কিনা। ঘ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে সম্পূর্ণ বরফ গলবে কিনা, আর কতটুকু বরফ, বা ওই যে গলিত বরফের ভর নির্ণয় করবে। গলবে কিনা, গলিত বরফের ভর যদি না গলে আর কি পুরাটা। গলিত বরফের ভর। ওকে, তাহলে এই ক্ষেত্রে আবারও আমরা সেই আগের গ্রাফটা মেনটেন করি। যদি এখানে দুইটা বস্তু সহজ, এটা হচ্ছে হট আর এটা হচ্ছে কোল্ড, তাহলে তামার যে খণ্ডটা সেটার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে এখানে রাখলাম। আর বরফ যেটা, সেটা আছে -5 ডিগ্রি সেলসিয়াস, এটাকে এখানে রাখলাম -5 ডিগ্রি সেলসিয়াস। আর মাঝামাঝি মিশ্রণ, এটা হচ্ছে মিক্স। আমি মিক্সের তাপমাত্রাটা দেখতে চাই, যে সেটা আমি দেখব যে সেটা 0-র নিচে কিনা। 0-র নিচে থাকলে বরফ গলবে না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসেই বরফ গলা শুরু করে, মানে সম্পূর্ণ বরফ গলবে না, এটা হচ্ছে কথা। তো আমি মিশ্রণের তাপমাত্রা আবারও T ধরে নিলাম। ওকে, তাইলে এইবার ওই উচ্চ তাপমাত্রার বস্তু যেটা, সেটা এরকম তাপ ছেড়ে দিয়ে টিতে নেমে আসবে। ওকে, এটা হচ্ছে Q1। এবার বরফটা সরাসরি কিন্তু ওখানে উঠবে না, বরফ ফার্স্টে -5 থেকে 0 পর্যন্ত যাবে, এখানে আমি 0 দিলাম। বরফ ফার্স্টে এইটুকু উঠবে, এবং এইটুকু উঠার জন্য তার তাপমাত্রা লাগবে Q2। তারপরে বরফটা গলবে, সেটা হচ্ছে Q3, আবার তাপমাত্রা লাগবে, আর তাপ লাগবে, সরি তাপমাত্রা না, তাপ লাগবে। এরপর 80 পর্যন্ত পৌঁছাবে Q4। তার মানে 3 ধাপে বরফটা তাপ নিবে। ওকে, এবং নিয়ে এখানে পৌঁছাবে। এই যখন আমরা এই সেন্সে যখন টি বের করতে যাচ্ছি, তখন ধরে নিচ্ছি যে পুরা বরফ গলতেছে, কারণ আমি বরফের পুরা ভরটা ইউজ করব। ইউজ করে টি যদি ওই মিশ্রণের তাপমাত্রাটা যদি 0-র থেকে কম আসে, তাইলে বলবো যে ইয়া হয় নাই, সম্পূর্ণ বরফ গলে নাই। আর যদি 0-র থেকে বেশি আসে, তাহলে সম্পূর্ণ বরফ গলছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাইলে আমরা এবার একটু ক্যালকুলেশন করে ফেলি। কেউ একজন আমার সাথে ক্যালকুলেশন করবি, কারণ আমার এইটা সরাসরি আমি
এইখান থেকে অ্যান্সার বলে দেওয়ার মতো অবস্থা নাই, কারণ এইখানে এই পোর্শনটুকু আমি এক্সট্রা করতেছি। কেউ একজন আমার সাথে ক্যালকুলেশন করে ফেলিস। Q1 সেটা হচ্ছে এই ইসের কপারের ছেড়ে দেওয়া তাপ, সেটা কত? ms ডেল থিটা। তো কপারের m কত, মানে লিখে নিই MCU SCU ডেল টি। কপারের ভর হচ্ছে 50 × 10⁻³ কে একজন ক্যালকুলেটর নিয়ে হিসাব করিস। এস হচ্ছে 400 আর ডেল টি হচ্ছে 100 থেকে এই টি, আমরা ওই টি জানি না, তো এইটুকু আমাদের শুধু হিসাবে আসবে, ওইটুকু যেহেতু জানি না। এইটুকু হিসাব করে বলিস তো কেউ কত আসছে এটা? এটা হচ্ছে এত জুল। এটা 20, ওকে 20 না? তাইলে 20 সাথে ওই 100-কে গুণ দিয়ে দিলে মানে এটা আসবে, আর 20t এরকম আসবে আর কি। এবার Q2 সেটা হচ্ছে এই বরফ ফার্স্টে 5 - 5 থেকে 0 পর্যন্ত উঠবে, তখন তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তার মানে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে m আইস s আইস, তখন কিন্তু বরফ অবস্থায় আছে, সে কিন্তু গলে নাই, পানি হয় নাই, ডেল টি। তাইলে এই ক্ষেত্রে m আইস হচ্ছে বরফের ভরটা 2 কেজি, আর বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100, আর ডেল টি সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে 5। ওকে, আই মিন সহজ কথায় 0 - -5 মানে 5 আর কি। এটা কত আসে? আচ্ছা আচ্ছা 21,000, ওকে 21,000 জুল। ওকে, এবার আসি Q3। Q3 হচ্ছে বরফ গলে গেছে যখন, তো এইবার সূত্রটা চেঞ্জ হবে। সূত্রটা হচ্ছে MLF। MLF এটা কিন্তু কোশ্চেনে দেওয়া নাই, আমাদের জানা থাকতে হবে। M হচ্ছে বরফের ভর, মানে বরফটাই গলে পানি হবে, তো ভর সেম থাকবে, মানে হচ্ছে 2 কেজি। আর LF হচ্ছে বরফ গলতে যে সুপ্ত তাপ দরকার হয় 336,000, এটা মুখস্থ রাখতে বলছিলাম। তো এটা কত আসে একটু বল, মানে এটা ডাবল করলে কত হয়? 672,000। ওকে, এবার হচ্ছে লাস্ট Q4। Q4 ইকুয়ালস টু, সেটা আসতেছে আমাদের এই বরফটা এবার যেটা গলে গেছে ওটা কিন্তু এবার পানি হয়ে গেছে, তার মানে এবার পানি হয়ে গেছে, সেটা লিখবো MW, পানির আপেক্ষিক তাপ SW, আর ডেল টি। এই MW যেহেতু বরফ থেকেই পানি হয়েছে, সো বরফ আর পানির ভর সেম থাকবে, 2 হবে। SW হবে পানির আপেক্ষিক তাপ 4200, আর ডেল টি হবে এই যে 0 থেকে টি পর্যন্ত উঠছে, মানে T-0 জাস্ট টি, বা T-0 আমরা লিখতে পারি। সো টি, এটা কত আসে? 42 × 2 হচ্ছে 84 না, 8,400 টি, এটা আসছে 8,400 টি জুল। তাহলে আমার এখন ওই গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, তার মানে এইটা হচ্ছে বর্জিত তাপ, আর এরা তিনটা হচ্ছে গৃহীত তাপ। তো এই সমীকরণটাকে যদি আমরা এখন একসাথে লিখি, তাহলে হচ্ছে আমাদের Q1 ইকুয়ালস টু Q2 প্লাস Q3 প্লাস Q4। তাহলে Q1 ইকুয়ালস টু হচ্ছে ওখানে 2000 মাইনাস 20t, আর এখানে হচ্ছে Q2 সেটা হচ্ছে 21,000, আর Q3 সেটা হচ্ছে 672,000 প্লাস Q4 হচ্ছে 8,400 টি। তো টি গুলাকে একসাথে আনবো আর ওইটাকে ওই পাশে নিব। কে একজন হিসাব করবি টি এর মানটা কত আসছে? তাহলে আমাদের এই যে এটাকে ওই পাশে নিয়ে গেলে আসতেছে হচ্ছে 8,420 আর কি, 8,420 টি। আর এইটাকে এই পাশে নিয়ে আসলে মেবি মাইনাস আসবে মানটা, এখানে মাইনাস কিছু একটা আসবে, 2,000 মাইনাস 21,000 মাইনাস, তারপরে টি এর মানটা কত ফাইনালি সেটা একটু আমাকে বল।
হ্যাঁ, -82 ওকে 82.07 মানে অনেক খারাপই আসবে। সবার কি এরকমই আসছে কিনা? তো এই যে টি এর মান যখন নেগেটিভ আসতেছে, তার মানে এটা মিন করতেছে যে ওই বরফ পুরাটা গলে নাই। কারণ এমনিতেও কমন সেন্সে বুঝা যায় মাত্র 50 গ্রাম ভরের একটা তামার টুকরা, সেটাকে আমি 2 কেজি ভরের ইয়ার উপর রাখছি, আ বরফের উপর রাখছি। সো ওইটা আ পুরাটা গলবে না, এটাও বোঝা যায়। সো এই যে এটা নেগেটিভ আসতিছে, তার মানে বরফ যদি গলতে হয় অবশ্যই পুরাটা বরফ গলে গেলে সেই মিশ্রণটার তাপমাত্রাটা অবশ্যই 0 এর থেকে উপরে থাকবে। কারণ বরফ গলেই 0 তে। তার মানে এটা দিয়ে বুঝাচ্ছে এটা একটা অবাস্তব জিনিস, সেখানে বরফটা গলে নাই। তাইলে এটাই লিখবো, যেহেতু টি লেস দেন 0 বা মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, সুতরাং বা যেহেতু টি ঋণাত্মক, যেটাই বলি না কেন, যেহেতু মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, সুতরাং সমস্ত বরফ গলবে না বা সম্পূর্ণ বরফ গলেনি। এখন লাস্ট হচ্ছে তাহলে কতটুকু বরফ গলছে। ওকে, কতটুকু বরফ গলছে এটা বের করতে চাই। তো আমরা এবার একটু ঠিক করে নিব জিনিসটা। আমরা এবার চাচ্ছি বরফটা গলে যাক, সম্পূর্ণ বরফ। তো সম্পূর্ণ বরফ গলে যাওয়ার জন্য মিনিমাম মানে আর কি সম্পূর্ণ বরফ না, মানে কতখানি বরফ গলছে সেটা আমি বের করতে চাচ্ছি। মানে বরফের একটা নতুন ভর, 2 কেজি তো পুরাটা গলে নাই, তাহলে কতটুকু গলছে। ধরে নিলাম কেজি বরফ গলছে। তো এটুকু লেখার পরে এই তাপমাত্রাটা আর আমাদের কোথাও ইউজ হবে না। আমরা এবার লিখব, ধরি গলিত বরফের ভর, গলিত বরফের ভর কেজি। ওকে, যে কেজি বরফ গলছে বা ইচ্ছা লেখা যায়। তো তাহলে এইবার ওই যে এই 100 ডিগ্রি সেলসিয়াসের যে এবার আমার গ্রাফটা তাহলে কিরকম হবে, এবার গ্রাফটা এরকম হবে, যেহেতু আমি চাচ্ছি পুরা বরফটা গলে যাক, তার মানে বরফের তাপ, পুরা বরফ ওই কেজি বরফ গলার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে হবে। ওই 0 ডিগ্রি সেলসিয়াসে ওই বরফটা গলে, যে কোনো বরফ গলে। তাহলে আমরা এবার যেটা লিখবো, তো আমাদের এবার এই গ্রাফ আর দরকার নাই। আমরা এই ক্ষেত্রে এখন যেটা করব সেটা হচ্ছে, তার মানে কেজি ভরের বরফ গলতে কতখানি তাপমাত্রা দরকার হয় সেটা হচ্ছে এভাবে লিখতেছি, যে বরফ কর্তৃক, এটা কিন্তু কেজি বরফের জন্য, বরফ কর্তৃক গৃহীত তাপ, বরফ কর্তৃক গৃহীত তাপ। কেজি ভরের বরফ ছিল, তার তাপমাত্রা ছিল -5 ডিগ্রি সেলসিয়াস। তাইলে ও 2 ধাপে তাপমাত্রাটি নেবে। প্রথমে তার এম এস ডেল টি আই, আচ্ছা এই এম কিন্তু এইটা, আর আই ডেল টি প্লাস, তারপরে সে গলবে তখন এফ। 2 ধাপে তাপ নেবে। প্রথমে -5 থেকে 0 তে উঠবে, তারপর 0 তে গলবে। তারপরে যে আবার তাপমাত্রা ওঠা, সেটা আর আমরা করতেছি না। কারণ আমরা এখন ধরেই নিছি যে মিশ্রণের তাপমাত্রা নেমে 0 পর্যন্ত আসবে। আই মিন ওই বস্তুটা তাপমাত্রা ছেড়ে দিয়ে 0 পর্যন্ত আসবে। এরকম একটা অবস্থা হবে। নাইলে বরফ তো গলবে না। তার মানে বরফটা এবার 2 ধাপে তাপ গ্রহণ করবে। মানে এরকম অবস্থা, -5 থেকে, এটা যদি -5 হয়, সে -5 থেকে 0 তে উঠবে, তারপর 0 তে গিয়ে গলবে। এই যে আমি 2 টা ধাপে লিখছি। ওকে? Q1 Q2। তো ওটাকে একসাথে লিখছি আরকি। বা এটাকে আমরা আগেরটায় যেহেতু Q1 Q2 Q3 দিয়েছিলাম, এটাকে নতুন হিসাবে ধর আগেরটা Q4 পর্যন্ত ছিল, তো এটাকে আমরা Q5 দিলাম আরকি। ওকে? ঘ নাম্বারের জন্য। বা ওই একই ম্যাথে যেহেতু Q5 দিয়ে লিখলাম। তাইলে এটা হচ্ছে কেজি ভরের বরফটা গলার জন্য যে পরিমাণ তাপ লাগবে। তাইলে জানি না, বের করা লাগবে। এটা হচ্ছে 2100, এটা হচ্ছে 2100। ডেল টি কত প্রথমে? এটা হচ্ছে 5 প্লাস এই জানি না, এটা হচ্ছে 336000 এত জুল। আর ওই যে
উচ্চ তাপমাত্রার যে বস্তু সেটা তো তাপ ছেড়ে দিছে, সেটা তাপ ছেড়ে দিয়ে Q6, এটা হচ্ছে ওই বস্তু কর্তৃক এটা হচ্ছে বর্জিত তাপ আর কি। বর্জিত তাপ মানে ওই যে সেই তামার খণ্ডটা সেটা নেমে আসবে কোন পর্যন্ত, তাইলে বরফকে আমি গলাচ্ছি 0 পর্যন্তই নেমে আসবে, তার মানে 100 ছিল 0-তে নেমে আসবে। তার মানে অর ভর MCU, এটা হচ্ছে তামার ভর, তামার আপেক্ষিক তাপ। এবার যে ডেল্টা টিটা সেটা হবে 100 মাইনাস 0, এই 0 পর্যন্ত নেমে আসবে। ওকে, সব সময় একই রুল, যখনই বলবে গলিত বরফের পরিমাণ নির্ণয় করতে। তাহলে এটা দেওয়া ছিল হচ্ছে 50 গ্রাম, তাই না? তার মানে হচ্ছে 50 × 10⁻³ সব একটু ক্যালকুলেশন করিস যদি। এই যে এইখানে এস, আর এস হচ্ছে 42, তামারটা ছিল হচ্ছে 400, আর এটা হচ্ছে 100, এটা মনে হয় 2000 আসে না, এটা মেবি 2000 জুল আসে। ওকে, এবার আমরা ওই যে ওটা লিখবো যে বর্জিত তাপ ইকুয়ালস টু গৃহীত তাপ, তাহলে আরেকবার Q6 ইকুয়ালস টু Q5 বা Q5 ইকুয়ালস টু Q6, যাই লিখিস একই কথা। তার মানে এখানে এটা আসতেছে হচ্ছে 2100 × 5 কত হয় রে? 10,500 নাকি? 10,500 m প্লাস 336,000 m ইকুয়ালস টু Q6 হচ্ছে 2000। এখন এটা হিসাব করে আমাকে বল m কত আসছে। ছোট সংখ্যা আসার কথা, অনেক ছোট আসার কথা। হ্যাঁ, 5.77 × 10⁻³ কেজি, তার মানে গ্রামে নিলে 5.77 গ্রাম। মানে আমাদের বরফটাই কপারের খণ্ডটা ছিল হচ্ছে যে 50 গ্রামের। সো 2 কেজি বরফের মধ্যে মাত্র 6 গ্রামের মতো বরফ গলছে, বাকি পুরাটাই রয়ে গেছে। এই জন্যই তখন মিশ্রণের তাপমাত্রাটা এত অদ্ভুত আসছিল, -82 এর মতো আসছিল। তো যদি কখনো কঠিন ম্যাথ আসে এই চ্যাপ্টার থেকে, তাহলে হাইয়েস্ট এইরকমই কঠিন হবে। আই মিন এই যে যদি উম, আহ, গলিত বরফের ভর কত এটা বের করতে হবে। আর বাকিগুলা যেগুলা গামা আলফা গুলা দেওয়া, ওগুলা যদি একটু প্র্যাকটিস করিস, যে সবসময় ওটা সরাসরি ডাটাই দেওয়া থাকে, মানে আলাদা করে কোনো বেসিকের ওখানে আলাদা করে চিন্তা করার দরকার পড়ে না নর্মালি। ওগুলা প্র্যাকটিস করলে পারবি আশা করি। আর বোর্ডে যদিও এখন পর্যন্ত এরকম এত টাফ ম্যাথ দেয় নাই, তবে স্কুলে প্রায়ই দেয়। ওকে ওকে, থাকুক আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা 7 নাম্বার চ্যাপ্টারটা সলভ করব, এবং আমাদের বুধবারের পরীক্ষাটা হবে এই 6 আর 7 নাম্বার চ্যাপ্টারের উপরে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই।